ফ্রম রঙ্গিয়া। তো আমরা আজকে এই হোটেলটায় ছিলাম, এই হলো তার রিসেপশন। তো আমরা আমাদের টোটাল সব ব্যাগ ফ্যাগ নিচে গুছিয়ে নিয়েছি, বাইকে সব লাগেজ প্যাক করে নিয়েছি। তোমরা লাস্ট ভিডিওতে দেখলে আমরা শিলিগুড়ি থেকে রাইড করে রাত্রেবেলা এই হোটেলটা এসে পৌঁছালাম। তো এখন আমাদের যাওয়ার পালা, ঘুরতে সময় এখন সকাল 8টা। আর এই যে এখানে অলরেডি সঞ্জু আর ওর ওয়াইফ তিয়াশা চলে এসছে, ওদেরও বাইক ফুল প্যাকিং করা আছে, আমারও বাইক ফুল রেডি। তো চলো একবার মোটো ব্লগিং সেটআপে গিয়ে কথা হচ্ছে। তো আমরা বেরিয়ে গেলাম এখন রঙ্গিয়া থেকে। রঙ্গিয়া স্টেশন চত্বরে কিন্তু তোমরা বেশ কিছু হোটেল অ্যান্ড লজ অ্যাভেলেবল পেয়ে যাবে। তো আমরা কালকে ওখানে ছিলাম। তো আজকে টার্গেট আছে যে আমরা ডাইরেক্টলি এখান থেকে এন্টার করব ভুটান, যেহেতু আমরা ভুটান থেকে পেট্রোল নেব। তো মাঝপথে আমরা এই জায়গায় দাঁড়ালাম, একটা দোকান দেখতে পেলাম যেখানে টায়ার টিউব বিক্রি হচ্ছিলো। তো আমার তো তোমরা জানো গতকাল একটা টিউব অলরেডি ইউজ হয়ে গেছে, তো সে কারণে আমরা এখন একটা ব্যাকআপ টিউব নিতে আসলাম। তো আমরা ওই দোকান থেকে কিনে নিলাম একটা টিউব। আমাকে এক সাইজ ছোটো টিউব কিনতে হলো, কারণ আমাদের বাইকের পেছনের চাকার জেনারেল টিউব পাওয়া যায় না লুজে। তো সে কারণে আমি এক সাইজ ছোটো টিউব নিলাম। যে যদি প্রপার সাইজ না পাওয়া যায়, এক সাইজ ছোটো নিলে সেটা প্রবলেম হয় না, হয়ে যায়। তো এই সামনে দেখা যাচ্ছে উদলগুড়ি, সামনে থেকে বাদিক 62 কিলোমিটার। এই রাস্তায় প্রচণ্ড বাম্পার, স্পিড তুলবো কি, একটু পরপরই খালি বাম্পার। আসামে ঢোকার পর থেকে হাইওয়ের ওপরেও শুধু বাম্পার পাচ্ছে। এই রাস্তাটা একবার দেখো, মাঝখানের রাস্তার দুধারেই কিন্তু কাশফুল ভর্তি, কি সুন্দর লাগছে তাই না? তো একটা গ্যারেজের সামনে আমাকে আরেকবার একটু দাঁড়াতে হলো। আমার গাড়ির অ্যাকচুয়ালি আমি গাড়ি নিয়ে আসার গাড়ি এত কাজ করেছি, এই জিনিসটা আমি খেয়াল করিনি, আমার গাড়ির পেছন চাকার ব্রেক প্যাড একদম ক্ষয়ে গিয়েছিলো। তো আমি এখানে বললো হয়ে যাবে, তো দাঁড়ালাম আমি এখানে চলছে আমার ব্রেক প্যাড রিপেয়ার। তো এই গাড়ি আমার কাজ কমপ্লিট হয়ে গেল, ব্রেক প্যাডটাও চেঞ্জ করলাম, তার সাথে চেনটাও একটু টাইট ফাইট করলাম, একটু অয়েলিং করলাম। এখন পুরো নিশ্চিন্তে। তো এবার কিন্তু আমাদের টানা রাইড করতে হবে, কারণ অলরেডি আমরা প্রচুর লেট করে ফেলেছি, বিশেষ করে আমার জন্য লেটটা হয়েছে আজকে। রাস্তার দুপাশে কাশফুলগুলো এত সুন্দর লাগছে না। ও বাই দ্য ওয়ে, আজকে হলো শুভ সপ্তমী, আর দুর্গাপুজো অ্যাকচুয়ালি বাংলায় সবথেকে বেশি বিখ্যাত, কিন্তু এই যে দুর্গাপুজোর ইন্ডিকেশান কাশফুল, এত কাশফুল কিন্তু আমি বাংলায় দেখিনি। এই আসামে যতটা কাশফুল দেখতে পাচ্ছি আমি, দুর্ধর্ষ লাগছে জায়গাটা। আমাদের বাঁদিকে কিন্তু আবার আবছা পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড়ের উপরে মেঘ দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ভুটান। তো এখনও কিন্তু আমরা টোটালটাই ভুটানের প্যারালি যাব, আর আজকে ভুটানে আমরা এন্টার করতেও যাচ্ছি। এই যে এখান থেকে আরও ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখো পুরো পাহাড়ের রেঞ্জ। আমি জানি না গোপ্রোতে বোঝা যাচ্ছে কিনা, এখানে পুরো ক্লিয়ার পাহাড়ের দেখা যাচ্ছে, আর পাহাড় যেখান থেকে শুরু সেখান থেকে ভুটান শুরু। এই এখানেও দেখতে পেলাম আমাদের আজকের দিনের প্রথম চা বাগান। এটা একই সাথে কিন্তু এলিফ্যান্ট করিডোর, এখানে দেখলাম বোর্ড লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। ভৈরবকুণ্ড উদলগুড়ি 19 কিলোমিটার, ভৈরবকুণ্ড 39 কিলোমিটার। ভৈরবকুণ্ডটি হলো ভুটান ঢোকার বর্ডার। ঘড়িতে সময় এখন সকাল 10টা 3, আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম উদলগুড়িতে। আমরা আমাদের স্টে থেকে বেরিয়েছিলাম সকাল 8টার সময়, তোমাদেরকে দেখেছিলাম। তো আমরা যখন স্টে থেকে বেরিয়েছিলাম, তো তখন আমরা গুগল ম্যাপ চেক করছিলাম, তো সেখানে বললো যে উদলগুড়ি ঢুকতে 2 ঘন্টা সময় লাগবে। সেখানে আমরা স্টে থেকে বেরিয়ে একটা টিউব কিনলাম, তারপর আমার গাড়িটা সার্ভিসিং করলাম, সব করে কিন্তু আমরা ঠিক 2 ঘন্টার মধ্যে ঢুকেও গেছি। উদলগুড়ি ঢোকার পরে আমরা এই জায়গাতে উদলগুড়ি ঠিক মোড় থেকে বাদিক ঢুকে এই জায়গাটা আমরা বাইকগুলো পার্কিং করলাম করে এখন আমরা ওইখানটায় যাচ্ছি দোকানে, একটু চা ফা খেতে হবে। একটু সকাল থেকে টানা রাইড করছি, চাও খাওয়া হয়নি। তো এই যে দিয়া সুইটস, গোলমাচক, উদলগুড়ি সরি। তো এখানে এখন আমরা যাচ্ছি চা খেতে। তো এই দোকান থেকে আমরা একটু চা মিষ্টি খেয়ে এবার আমরা আমাদের জার্নি শুরু করে দিচ্ছি। এবার কিন্তু কিছুক্ষণের মধ্যেই তোমরা পাহাড় দেখতে পাবে, ওই যে সামনে দেখা যাচ্ছে পাহাড়, ওইটাতেই আমরা যাচ্ছি। এখন এইখান থেকে আমরা যাবো ডাইরেক্টলি ভৈরবকুণ্ডে। এখান থেকে ভৈরবকুণ্ডের ডিস্টেন্স দেখা যাচ্ছে জাস্ট 20 কিলোমিটার। আমরা নিলাম গ্রামের ভেতর দিয়ে একটা শর্টকাট, কারণ গুগল ম্যাপে যে রুটটা দেখাচ্ছিল সেটা মেইন রোড ধরে দেখাচ্ছিল, কিন্তু প্রবলেম হলো সেই রুট দিয়ে যেতে গেলে মাঝখানে পড়বে নদী, আর নদীর উপর কিন্তু কোনো ব্রিজ নেই, নদীতে জল নেই। তো নদী খাতের উপর দিয়েই গাড়ি চালিয়ে যেতে হবে।
তো সেই কারণে আমরা রুটটা নিলাম না। তো লোকাল লোকদেরকে জিজ্ঞেস করলাম, লোকাল লোকরা বললো এই রাস্তা দিয়েই যেতে, এটা বেটার রাস্তা, আর বলে এটা নাকি শর্টকাটও পড়ে। তো যে কারণে আমরা এই রুটে ঢুকে গেলাম। ও ম্যান, কি ভিউ! ও নদী, ব্রিজ, নদীর পরে সবুজ ধান ক্ষেত, তারপরে পাহাড়, কি ভিউটাই না লাগছে। ও ম্যান, ও দারুণ ভিউ। দারুণ এই জায়গাটা, আমি বলছি অনেকটা জিরো ভ্যালির মতো ভিউটা লাগছে। চারদিক দিয়ে পাহাড় গোল করে, আর মাঝখানে ধান ক্ষেত। জিরো ভ্যালিতে খুব সুন্দর ধান ক্ষেত হয়, তো ঠিক এই জায়গাটা অনেকটা জিরো ভ্যালির মতোই কিন্তু দেখতে লাগছে। এই জায়গার ভিউটা একবার দেখো, অনেকটা কেরালার মতো লাগছে না? ভিউটা দেখো কি সুন্দর, গাছগাছালিতে ভরা, মাঝখানে সরু একটা রাস্তা, পুরো ছায়া করে রেখেছে। আমার তো ঠিক কেমন একটা কেরালা ফিল হচ্ছে এই জায়গাটায়। এই বছর আমরা কলকাতায় দুর্গাপুজো দেখতে পাচ্ছি না ঠিক, কিন্তু এখানেও কিন্তু দুর্গাপুজো কম হচ্ছে না। এখানেও কিন্তু পুজোর ভালো ক্রেজ আছে, সব জায়গাতে কিন্তু পুজো এখানেও দেখা যাচ্ছে। আমরা কিন্তু এন্টার করে গেলাম ভৈরবকুণ্ডে, আর এখান থেকে সামনের পাহাড়ের ভিউটা একবার তোমরা দেখো। এই যে এই রাস্তা দিয়ে আমি যেতে হবে ভুটানে, সামনে হলো ভুটানের বর্ডার। ও ফাইনালি আমরা একটা ইন্টারন্যাশনাল ট্যুর করতে যাচ্ছি। হ্যাঁ, দেশের বাইরে বেরোনো হচ্ছে। এবার দেখি আদৌ এন্ট্রি দেয় কিনা। থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া। এখানে কিন্তু ইন্ডিয়া শেষ, ভুটান শুরু। তো আমরা এন্টার করতে চলেছি ভুটানে। এখানে ইন্ডিয়ার বর্ডার দি এন্ড, আর এই মুহূর্তে বোধহয় হয়েছে আমরা 0 পয়েন্টে, নো ম্যানস ল্যান্ডে। সামনেই হচ্ছে ভুটান চেকপোস্ট। তো যদি ক্যামেরা অ্যালাউ করে, আমি তোমাকে টোটাল প্রসিডিওরটা ভিডিও করে দেখাবো, কী করতে হবে না করতে হবে, কী প্রসিডিওর আছে ভুটান এন্ট্রি করার, টোটালটা আমি তোমাকে দেখিয়ে দেবো। এই হলো ভুটানের এন্ট্রি গেট। এখানে তো ভুটানের বিরাট লাইন। এখানে গাড়িটা রেখে পাসটা করিনি। তো এই গেট দিয়ে এন্ট্রি করে, আমরা এই গেট দিয়ে এন্ট্রি করে এখন আবার এখানে লাইনে দাঁড়ালাম। বললাম আমরা ভুটানের পেট্রোল পাম্পে, এখানে কিন্তু বিরাট লাইন লেগেছে। তো আমরা এখন চলে আসলাম ভুটানে, ভুটান এন্ট্রি করে গেলাম, আর রয়েছি ভুটানের পেট্রোল পাম্পে। ভুটানের মধ্যেও কিন্তু এটা রয়েছে ভারত পেট্রোলিয়াম। তো তোমাকে তখন আমি ভিডিও করে দেখাতে পারলাম না, যেহেতু ভেতরে পেপার ওয়ার্কস চলছিল, আর ভুটানের ইন্টিগ্রাল সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। এখন আমি তোমাকে জানিয়ে দিই টোটাল সিস্টেমটা কী আছে ভুটানে এন্ট্রি করার। ভুটানে এন্ট্রি করতে গেলে তোমার লাগবে আধার কার্ড বা যে কোনো আইডেন্টি প্রুফ, একটা লাইসেন্স, আর হলো আরসি। কোনো জেরক্স দেওয়ার দরকার নেই, অরিজিনাল শো করলেই হবে, কিছু সাবমিট করতে হবে, জাস্ট শো করলেই হবে। আর এখানে ঢুকতে কিন্তু কোনো রকম কোনো চার্জেস লাগে না, সম্পূর্ণ রূপে ফ্রি অফ কস্ট। তো ভুটানের ওই যে বর্ডারটা হচ্ছে ওইখানে দেখতে পাচ্ছ গেট, ওই গেট দিয়ে ঢুকে এই যে জাস্ট এভাবে ঘুরে এদিকে ঢুকলেই কিন্তু তোমরা দেখতে পাবে এই ভুটানের পেট্রোল পাম্প। ভুটানে কিন্তু এই মুহূর্তে রেট চলছে 66 টাকা 57 পয়সা। ভাবা যায় এটা হচ্ছে ভুটানের পেট্রোলের রেট। যত বড় পেট্রোল নিয়ে নাও এখান থেকে। তো আমি কিন্তু যেমনি আমার গাড়ির ট্যাঙ্ক ফুল করে নিয়েছি, তার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি ব্যাগের ভেতরেও এরকম জার দিয়ে, যেগুলো আমি জেনারেলি জল ক্যারি করি, এরকম জার দিয়ে কিন্তু আমি অনেকটা এক্সট্রা পেট্রোল ক্যারি করেছি। ইন টোটাল আমি প্রায় 23 কি 24 লিটার পেট্রোল আমি নিয়ে নিয়েছি। আমার এই ট্রিপের অনেকটাই এই দিয়ে কভার করে যাবে। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ ভুটান বর্ডার। তো ভুটান বর্ডার থেকে বেরিয়ে আমরা এখন নো ম্যানস ল্যান্ডেই আছি। তো নো ম্যানস ল্যান্ডের ওপরে একটা রয়েছে, এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট টাইপের রয়েছে। তো আমরা আমাদের বাইকগুলো এখানে পার্কিং করে এই রেস্টুরেন্টে ঢুকছি। এখানে আমরা আমার লাঞ্চটা করে নিই। এখন ঘুরিদের সময় 12:25, আর আমরা আর লেট করছি না, এখানে লাঞ্চটা করে এবার ডাইরেক্টলি টানা বেরোতে হবে। কি অর্ডার করা হলো? আচ্ছা ঠিক আছে, চিলি চিকেন না ওই চিকেন কারি। তো আমাদের লাঞ্চ কিন্তু চলে এসছে। আমাদের লাঞ্চে রয়েছে এগ ফ্রাইড রাইস, আর হচ্ছে কি না বলে এটা চিকেন কারি, আর ওরা নিয়েছে ম্যাগি, হ্যাঁ চাউমিন। ভুটানি স্টাইলে
ফ্রাইড রাইস দেখি খেয়ে দেখি। তো আমরা অরুণাচল প্রদেশ এন্ট্রি করার জাস্ট একটু পরেই আমাদের পেপারসগুলো চেক হলো, এন্ট্রি হলো আমাদের। আর সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল বৃষ্টি। তো আমরা রেনকোট পরে নিয়েছিলাম, তো যে কারণে আর শ্যুট করতে পারিনি। আমি ক্যামেরা ঢুকে দিলাম। তো এখন বৃষ্টিটা কমেছে একটু, জাস্ট ভেতর ঢোকার পরেই। তো আবার গোপ্রোটা সেট করলাম আমি। আমাদের কিন্তু ধীরে ধীরে অল্টিটিউড গেইন করা শুরু হয়ে গেল। আর এত সুন্দর বিউটি, আমি না এখন বিশ্বাস করতে পারছি না যে আমি সেই বারাসাতের কোন একটা ছেলে, সে নাকি নিজের বাইক চালিয়ে নিজের ড্রাইভ করে এই মুহূর্তে আছে অরুণাচল প্রদেশ। সত্যি ভাবা যায় না। পাহাড়ে জাস্ট সামান্য কিছুটা উঠলাম, আর এর মধ্যে পাহাড়ের কি অপরূপ ভিউ। ওইদিকে চাঁদ দেখা যাচ্ছে, সূর্য কিন্তু এখনও আছে, এখন কিন্তু সবে 1:55 বাজে, আর আকাশে কিন্তু অলরেডি চাঁদ দেখা যাচ্ছে। আকাশ এতটাই ক্লিয়ার পাহাড়ে যে দিনের বেলা তো চাঁদ দেখা যাচ্ছে। ভেবে দেখো একবার, ওয়েদারটা কিন্তু এই মুহূর্তে মারাত্মক চার্মিং হয়ে গেছে। দেখো আকাশ পুরো ক্লিয়ার নীল আকাশ, কিন্তু যেহেতু পেছনে মেঘ আছে তো সে কারণে কোনো রোদ পড়ছে না, সেই গরমটাও আর নেই। কিন্তু আমরা আমাদের প্রথম ওয়াটারফলস পেয়ে গেলাম, ছোট্ট একটা ওয়াটারফলস। যদিও বলা হয় অরুণাচলকে, যে অরুণাচল প্রদেশকে বলা হয় যে স্টেট অফ ওয়াটারফলস। দেখো দেখে কিন্তু মনে হচ্ছে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, পুরো চেঁচে নেওয়ার মতো করে একটা ব্যাপার। আর এখানের ভিউটা দেখো, ও মাই গড, কি সুন্দর একটা ভিউ আসছে এখান থেকে। রাস্তার এই জায়গায় হঠাৎ করে সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে আমরা সবাই না দাঁড়িয়ে পারলাম না, আমরা সবাই এখানে দাঁড়িয়ে পড়লাম, ওরা দাঁড়িয়ে পড়লো। আর এখান থেকে ভিউটা একবার তোমার ভিউটা দেখো, পুরো নীল আকাশ, আর ওই জিনিসটা দেখতে পাচ্ছ ওগুলো মেঘ সাদা, আমরা আছি মেঘের ওপরে। আর ওই দূরে কিন্তু টোটাল প্লেন এরিয়াটা দেখা যাচ্ছে। এখনো তো আমরা সেভাবে ওঠা শুরুই করে জাস্ট পাহাড়ে এন্ট্রি করলাম, তাতে এত সুন্দর সুন্দর ভিউ পেয়ে যাচ্ছি। তাহলে ভাবো সামনে তোমার জন্য কী কী ভিউ ওয়েট করে আছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ভালো ভালো ফটো তুললাম সবাই মিলে, তুলে আবার বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এরকম ভিউ এরপর থেকে আগামী কয়েকদিন, আজকের পর থেকে আগামী কয়েকদিন আমরা পুরোপুরি এরকম ভিউর মধ্যেই থাকবো। মাথার উপর দিয়ে কি সুন্দর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে দেখো। জাস্ট আধা ঘন্টা আগেও গরমে দরদর করে ঘামছিলাম, আর এই আধ ঘন্টা পরেই এখনই কিন্তু অলরেডি টেম্পারেচার অনেক ফল করেছে, এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। ভিউটা একবার তোমরা দেখো, কি সুন্দর ভিউটা এখানে। যেহেতু রোদটাও পড়েছে, তার সাথে মেঘের খেলা, আলো ছায়া একটা খুব সুন্দর খেলা হচ্ছে, আলো ছায়ার খুব সুন্দর একটা খেলা তৈরি হয়েছে এখানে। তারপরে এই যে রোদটা পড়ছে, সেখানে ডিপ গ্রিন, লাইট গ্রিন, সব রকম কালার তৈরি হয়েছে। অনেকটা হাইট গেইন করে ফেলেছি আমরা, আর এখান থেকে ভিউটাও কিন্তু পুরো চরম। আমার ডান দিকে কি সুন্দর ভিউটা আসছে। আর আমার গাড়িতে অলরেডি একটা প্রবলেম হচ্ছে, আমি দেখছি আমার পেছনের ব্রেকটা ঠিকঠাক কাজ করছে না। মানে ব্রেক ফেল না, ব্রেক ধরছে, মানে ডিস্কের মধ্যে কখন তেল পড়ে যায় না, তখন যেরকম হয় যে ব্রেক ধরছে, সেই বাইকটা নেই, আমি সেটাই হচ্ছে আমার, সেই বাইকটা আমি পাচ্ছি না ব্রেকের করে হয়েছে, যে কারণে ব্রেকে কোনো বাইটই আসছিল না। তো এখন আমি জল দিয়ে এটাকে ঠান্ডা করছি। এই জায়গায় আমরা দাঁড়ালাম, এখানে দুর্ধর্ষ একটা ভিউ আসছে। সামনে দূরে একটা ছোট্ট একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে, আমি জানি না গোপ্রদা আসছে কিনা, কিন্তু দারুণ লাগছে জায়গাটা। জানি না গোপ্রদা দেখা যাচ্ছে কিনা, এই পাহাড়ের উপর দিয়ে কিন্তু খুব সুন্দর একটা বিশাল বড় রং ধরে উঠেছে, আর কি সুন্দর লাগছে আকাশ আর পাহাড়ের কম্বিনেশনটা।
আর ওই যে ওখানে ছোট্ট একটা গ্রাম দেখা যাচ্ছে, আর পুরো মেঘের খেলা। পাহাড় প্রতি মুহূর্তে তার রূপ চেঞ্জ করে, প্রতি মুহূর্তে প্রতি বাঁকে তার রূপ চেঞ্জ করে। পাহাড় এই কারণে কিন্তু কখনো বোরিং হবে না। এদিকে তোমরা দেখতে পাচ্ছ পুরো রোদ, আর এদিকে কিন্তু আবার ধীরে ধীরে বৃষ্টির ছাট আসছে। শিট আবার বৃষ্টি আসছে, আবার রেনকোট বের করতে হবে, আবার ক্যামেরা ঢোকাতে হবে। তো ঘড়িতে সময় এখন 3:50, আর আমরা মাঝপথে ঠিক এরকম একটা রেস্টুরেন্ট বলা ঠিক ভুল, জাস্ট একটা খাবার হোটেলে আমরা দাঁড়িয়েছি। তো আমরা নিলাম, আমি আর সুস্মিতা নিলাম চাউমিন, আর চাউমিনের কালারটা ঠিক এরকম একটু লালচে টাইপ, আর খেতেও কিন্তু বেশ ভালো। তো টিফিন করে আমরা আবার বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের ঠিক ডান দিকে কিন্তু যাচ্ছে বেশ সুন্দর একটা পাহাড়ি নদী। এইখান থেকে পুরো ওপেন একটা ভিউ দেখা যাচ্ছে, আর সামনে কিন্তু পাহাড়ের ওপরে পুরো মেঘ, মানে জায়গায় জায়গায় মেঘ দেখা যাচ্ছে। মাইলস্টোন এখন দেখলাম বমডিলা 64 কিলোমিটার। ঘড়িতে সময় এখন 4:40। বেশ কিন্তু একটা অন্ধকার ভাব চলে এসছে, আর ওদিকে প্রচুর মেঘ জমছে। এত মেঘ জমছে না, বৃষ্টি হওয়ার কোনো চান্স আছে। ঘড়িতে সময় 4:45, আর আমরা চলে আসলাম তেনজিং গাঁওতে। তেনজিং নোরগে নামে এই গ্রামটার নাম। গাঁওতে এখানে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। এখান থেকে এরকম একটা ভিউ দেখা যায়, নিচে গ্রামগুলো দেখা যাচ্ছে, আর পুরো পাহাড়ের বেশ সুন্দর একটা ভিউ। পাহাড়ের মধ্যে মধ্যে মেঘ রয়েছে। যাই হোক, আমি এখানে বেশি টাইম স্পেন্ড করছি না, কারণ আমাদের অনেকটা দূর এখনো যাওয়ার আছে। এইখানে কিন্তু একটা সুন্দর একটা বৌদ্ধ স্তূপা দেখা যাচ্ছে, ওই যে একটা স্তূপা দেখা যাচ্ছে। আরেকটি জিনিস খেয়াল করলাম, সিকিমের সাথে অরুণাচল প্রদেশের একটা ডিফারেন্স খেয়াল করলাম। এখানে কিন্তু প্রায় জায়গায় রাস্তার পাশাপাশি ছোট্ট ছোট্ট এরকম বৌদ্ধ স্তূপা করা আছে, যেটা সিকিমে দেখা যায় না। ঘড়িতে সময় এখন 5:02, আর আমরা এখনও শেরগাঁও থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। তো এর মধ্যে কিন্তু আর বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমি দেখছি জাস্ট 2 মিনিট দেখি, যে বৃষ্টি কমে তো ভালো, তাহলে আমাকে আবার আমার গোপ্রোটা ঢোকাতে হবে। তো ঘড়িতে সময় এই মুহূর্তে 5:26, আর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু বেশ সন্ধ্যে হয়ে আসছে। আমি আরেকটা জিনিস খেয়াল করছি, রাস্তায় যেন ধোঁয়া বেরোচ্ছে। এটা কী কারণে হচ্ছে এটা ঠিক বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও। ঘড়িতে সময় এখন সন্ধে 5:30, আর আমরা এসে পৌঁছালাম শেরগাঁওতে। শেরগাঁও কিন্তু খুবই সুন্দর একটা ভিজিটিং প্লেস, খুবই সুন্দর একটা জায়গা। তোমরা দেখতে পাচ্ছ শেরগাঁওয়ের চারিদিকে, মাঝখানটা একটা ভ্যালি টাইপের, চারিদিকে কিন্তু পাহাড়ে ঘেরা। তো এখানেও বেশ কিছু হোমস্টে আছে, অনেকেই কিন্তু এখানে স্টে করে যায়। তো আমরা এখানে স্টে করছি না, আমরা ডাইরেক্টলি যাচ্ছি সাংটি ভ্যালির দিকে। পাহাড়ের গায়ে কিন্তু নামলো সন্ধ্যা। যেটা আমরা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো, সন্ধ্যা নেমে গেল। এখন পুরো এই রাতের অন্ধকারে আমাদেরকে প্রায় 90 কিলোমিটার রাইড করতে হবে, যেটা খুবই ঝুঁকিপূর্ণ। রাতের অন্ধকারে আমরা দুটো বাইক টান চালিয়ে যাচ্ছি, তার মধ্যে আমরা চালাচ্ছি মোটামুটি, এই রাতের অন্ধকারের মধ্যে আমার গাড়ি কিন্তু মোটামুটি 60-তে চলছে পাহাড়ি রাস্তায়। কিন্তু রাস্তা খুবই ভালো, টার্নিং আছে ঠিক, কিন্তু তাও মোটামুটি তোলা যাচ্ছে স্পিড। আমরা এখন যেখানে আছি এখান থেকে রূপা হলো আর মাত্র 26 কিলোমিটার। তো রূপার পরেই কিন্তু হলো বমডিলা, আর বমডিলা থেকে আবার রাত্রে কিন্তু এনএইচে কানেক্ট করবে। যে জায়গাটাতে যাচ্ছি টোটালটাই কিন্তু ল্যান্ডস্লাইড প্রন জোন। আমার ডান দিকে তোমরা তো এখন অন্ধকারে বুঝতে পারবে না, অনেক টোটালটা কিন্তু মানে ল্যান্ডস্লাইড হয়েছে কিছুদিনের মধ্যে, বোঝা যাচ্ছে। এই দেখো, এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবে। পিছনে দেখলাম একটা জায়গায় প্রচুর পাথর পড়া, তার মানে কিছুদিন আগে যে ল্যান্ডস্লাইডটা হয়েছিল এখানে, সেটা মেবি ওই জায়গাতেই। তো চলে আসলাম আমরা রূপাতে, আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। তো রূপা এরিয়াটা কিন্তু একটা সিটি এরিয়া, আর এছাড়াও কিন্তু এখানকার সিনিক ভিউটাও কিন্তু বেশ সুন্দর।
তো দিনের বেলা হলে তোমাকে দেখাতে পারতাম এই জায়গাটা, কিন্তু এখন রাত্রেবেলা কিছুই দেখানোর নেই, অন্ধকার। তোমরা তাও লাইট ফাইট দেখতে পাচ্ছ ওই পাহাড়ের গায়ে, প্রচুর বাড়িঘর আছে এখানে। তো রূপাটাও কিন্তু আমাদের লিস্টের মধ্যে ছিল, কিন্তু যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে আর ওদিকে লেট হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমরা এখানে দাঁড়াচ্ছি না। সবথেকে বড় দাঁড়িয়েও কিছু দেখতে পারবো না রাত্রেবেলা। তো ফেরার সময় আমরা এগুলো সব এক্সপ্লোর করতে করতেই আসবো। সামনে রয়েছে মাইলস্টোন, ওখানে দেখাচ্ছে বমডিলা 15 কিলোমিটার, দিরাং 55 কিলোমিটার। ঘড়িতে সময় এখন 6টা 15 আর আমরা এসে দাঁড়ালাম হোটেল রিমাতে। আমরা এই মুহূর্তে রয়েছি বমডিলা থেকে এই 7 কি 8 কিলোমিটার আগে। তো এখানে দাঁড়িয়ে একটু ছোট্ট একটা ব্রেক দেওয়া, প্লাস যদি কিছু খাওয়া দাওয়া হয়ে যায়। তো আমরা মাঝখানে দিলাম ছোট্ট একটা হল্ট থেকে আমি জাস্ট ওখান থেকে একটু সাইডে আসলাম, একটু অন্ধকারের দিকে, একটু ক্লিয়ার হতে। তো তখন আমি আকাশের দিকে তাকালাম আর দেখলাম আকাশ এত পরিষ্কার যে আমি আবছা মিল্কি ওয়ে দেখা যাচ্ছে। আর আমার সামনেই তোমরা হয়তো দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার চাঁদ দেখা যাচ্ছে, খুব সুন্দর করে চাঁদটা উঠেছে পাহাড়ের পেছন দিয়ে। আর আকাশটা এখন বোঝা যাবে না, কিন্তু যদি ডিএসএলআর দিয়ে ফটো তুলতে পারতাম না, তাহলে তোমাকে দেখাতে পারতাম পরিষ্কার মিল্কি, মানে আবছা একটা মিল্কি ওয়ে দেখা যাচ্ছে। অনেকদিন পরে এত পরিষ্কার আকাশ দেখতে পেলাম। ঘড়িতে সময় এখন সন্ধ্যায় 7টা 15 আর আমরা চলে আসলাম এই মুহূর্তে বমডিলাতে। তো বমডিলাও কিন্তু বেশ ভালো একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। তো যেহেতু রাত হয়ে গেছে এখন, তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, তো সে কারণে এটাও আমাদেরকে ফেরার দিন এক্সপ্লোর করে করেই আসতে হবে। ভাগ্যিস আমি আসার আগে আগে এই ফগ লাইটটা লাগিয়েছিলাম। আমি নাহলে ভাবছি যদি এই ফগ লাইটটা না লাগাতাম আর আমাকে যদি নর্মাল লাইটে আমার আসতে হতো, তাহলে ভাবো কেমন অবস্থা হতো। এইটা হচ্ছে আমার নর্মাল লাইট। এইবার দেখো, বলো এই অবস্থায় আমাকে যদি পাহাড়ে আসতে হতো, এই লাইট নিয়ে পাহাড়ে গাড়ি চালাতে হতো, তাহলে আমার কী অবস্থা হতো। অরুণাচলের এসব রাস্তা খুবই ডেঞ্জারাস। আমরা জাস্ট দেখলাম যে রাস্তার উপরে একটা বড় একটা মানে মোটামুটি এরকম বড় সাইজে একটা পাথর পড়ে আছে, ওপর থেকে পড়েছে। ভাবো সেই মুহূর্তে যদি ওখান থেকে কোনো গাড়ি যেত, তাহলে কী অবস্থা হতো। মানে পাথরটার সাইজ কিন্তু বিশাল বড়, জাস্ট একটু আগেই নিশ্চয়ই পড়েছে পাথরটা, কারণ একদম রাস্তার মাঝখানে রয়েছে পাথরটা। তো ঘড়িতে সময় এখন রাত 8টা 7 আর আমরা সাংটি ভ্যালি থেকে আছি জাস্ট 20 কিলোমিটার আগে। তো এই জায়গাতে আমরা দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে কিন্তু একটা বিশাল একটা জিনিস দেখেছি। আমরা এখানে দাঁড়িয়ে লিটারালি খালি চোখে আমরা মিল্কি ওয়ে দেখতে পাচ্ছিলাম। তো তো আমি তোমাকে, তো আমরা একটা ফটোও তুলেছি সেটার, তো আমি ভিডিওতে ফটোটা দিচ্ছি। তো তোমরাও দেখো যে অরুণাচল প্রদেশ থেকেও কিন্তু খালি চোখে মিল্কি ওয়ে দেখা যায়, যেটা জেনারেলি সবাই এক্সপেক্ট করে কি উমলিংলা থেকে দেখা যায়, সেটা কিন্তু এখানে আজকে আকাশ এত ক্লিয়ার যে এখান থেকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম। আর এই ফটোটা কিন্তু ফোন দিয়েই তোলা। রাত 8টা 29 আর আমরা পৌঁছে গেলাম দিরাং। তো দিরাং থেকে আমরা নিলাম ডান দিকে সাংটি ভ্যালির জন্য। সাথে কিন্তু জায়গায় জায়গায় বেশ ভালো মাপের অফরোড রয়েছে, এই যে এখানে বেশ অফরোড, তার সাথে কাদা। এতক্ষণ ছিল পুরোপুরি হাইওয়ে, তো এখন এই স্ট্রেচটা একটু অফরোড রয়েছে। আর আমার ডান দিকেই কিন্তু একদম আমরা চলছি নদীর, মানে রিভার লেভেলে, নদীর লেভেল দিয়ে আমরা চলছি। ডান দিকে হচ্ছে নদী। দিনের বেলা হলে কিন্তু দারুণ একটা ভিউ আসতো, যখন রাত বলে দেখতে পাচ্ছি না। আর সামনেই রয়েছে একটা বৌদ্ধ স্তূপ। তো ঘড়িতে সময় এখন রাত 9টা 12 আর আমরা জাস্ট 10-15 মিনিট আগে এখানে এন্টার করলাম এই ক্যাম্প সাইটে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের টেন্ট লাগানো আছে। এই টেন্টে আমরা থাকবো, আর ওই টেন্টে সঞ্জুরা থাকবে। আর এইখানে আমি আমার গাড়িটা রাখলাম, ওইখানে ওর গাড়িটা রাখলো। এই হোমস্টেটার নাম হলো ওয়াংলে হোমস্টে। আমি ডেসক্রিপশন বক্সে এদের নাম্বার আমি তোমার সঙ্গে শেয়ার করে দেবো। আর এগুলো কিন্তু দুটোর একটা কিন্তু আমার টেন্ট না, এটা এদেরই টেন্ট। আমি এবার কোনো টেন্ট নিয়ে আসিনি। আর এই ক্যাম্প সাইটের ঠিক সামনেই যাচ্ছে এরকম নদী। এরকম নদী, সারা রাত আমরা নদীর শুনতে এখানেই থাকবো। আর ওখানেও আরও হ্যামক লাগানো আছে, চেয়ার লাগানো আছে। সঞ্জু আর ওর ওয়াইফ এখানে বসে একসাথে গল্প করছে। তো গাইস, প্রথমে লোকেশন দেখে তো খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে দারুণ একটা লোকেশনে আমরা ক্যাম্পিং করতে যাচ্ছি।
তো তারপরে পুরো আপসেট হয়ে গেলাম এদের ফ্যাসিলিটিস দেখে, যে এরা আমাকে যে টেন্ট দিচ্ছে তার বেসিক যে ফ্যাসিলিটিস, একটা টেন্ট ক্যাম্পিংয়ের বেসিক ফ্যাসিলিটিস কী হয়, যে চার্জিং আর একটা লাইটের একটা পয়েন্ট বা একটা লাইটের ব্যবস্থা করে দেবো, কিচ্ছুটা নেই এদের এখানে। এদের টেন্ট জাস্ট ওর টেন্ট দিয়ে রেখে দিয়েছে, এই দুটো টেন্ট। আর এই টেন্টটা তাও পরিষ্কার আছে আমার টেন্টটা, ওই টেন্টের ভেতরে মাকড়সা শামুক ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে তাও ছেড়ে দিলাম যে মাঠের মধ্যে আছে বলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু টেন্টে তো একটা বেসিক ফ্যাসিলিটিস থাকবে, যেটা অ্যাটলিস্ট চার্জ, আমরা রিকোয়েস্ট করলাম যে অ্যাটলিস্ট চার্জের ব্যবস্থা করার জন্য। ওর না কিচ্ছু ফ্যাসিলিটিস নেই, অনলি টেন্ট। তাহলে আমি অনলি টেন্টের জন্য এত টাকা পেমেন্ট করবো? তাহলে এর থেকে তো আমার কাছে টেন্ট আছে, আর যে টাকা পেমেন্ট করার কথা বলছে সেই টাকায় তার থেকে সামান্য টাকা পাই দিলে কিন্তু এই সেম টেন্ট চলে আসে। তা আমি বুঝতে পারছি না কী হিসেব করে এই কথাটা বলছে। আমি যখন ওদেরকে বললাম যে ওরা বলছে যে এখানে কিন্তু কোনো টেন্টে, এই সাংটি ভ্যালিতে কোনো জায়গায় কোনো ক্যাম্প সাইটে কিন্তু ওরা এই ফ্যাসিলিটিসগুলো দেয় না, লাইট বা চার্জিং সিস্টেম, বললো অনলি টেন্ট। কিন্তু আমি দেখতে পাচ্ছি আশেপাশের বেশ কিছু আশেপাশের বেশ কিছু ক্যাম্প সাইট আছে যেখানে কিন্তু বেশ সুন্দর লাইটের ব্যবস্থা আছে, পুরো ক্যাম্পিং এরিয়া সুন্দর করে লাইট দিয়ে ঘেরা। যদি ওরা যে এতটা লাইট দিতে পারে তাহলে কি একটা চার্জিং সিস্টেম দিতে পারবে না? তো আমাকে সঙ্গে বলে দিল যে এখানে কোথাও নেই, আপনি চাইলে চলে যেতে পারেন। তো এইরকম হচ্ছে ওদের এখানকার সিস্টেম। তো আমি তোমাকে বলছিলাম যে আমি নাম্বার দেবো, কিন্তু আমি এখন বলছি একদম আসবে না এই জায়গায়। কারণ দেখো, আমি কিন্তু তোমরা দেখেছো আমি আমার কোনো ভিডিওতে কখনো কোনো জায়গার আমি কিন্তু মানে বদনাম করি না জেনারেলি। কিন্তু তোমরা যদি আসো আমার ভিডিও দেখে, তারপর তো আমাকেই তোমরা এসে কমেন্টে গালিগালাজ করবে যে দাদা কোন জায়গায় পাঠালে যেখানে আমরা বেসিক চার্জিং করতে পারছি না। পরে আমরা যেহেতু ভিডিও করছি সেখানে এতগুলো গ্যাজেটস আমার চার্জ দিতে হচ্ছে, ফোন তো আছেই, তার সাথে গোপ্রো থেকে শুরু করে আদার্স ক্যামেরা, চার্জিং দেওয়ার কোনো সিস্টেমই নেই। ওরা বলছে যে ওদের যে একটা অফিস আছে ওখানে সারা চার্জ দিতে পারবে, ওটা ওপেন থাকবে, ওখানে চার্জ দিতে পারবে। আরে ভাই, আমি আমাদের এত লাখ লাখ টাকার গ্যাজেট আমি ওই বাইরে ওখানে ওপেন জায়গায় ছেড়ে দিয়ে চলে আসবো? কী বলবো, কিচ্ছু করার নেই। আর আমরা এমন টাইমে ঢুকেছি যে এই টাইমে আমরা শিফট করবো সেই সিচুয়েশানটাও নেই। তো ঠিক আছে, যাই হোক, একটা রাতেরই ব্যাপার। আমরা প্রথমে লোকেশন থেকে ভেবেছিলাম আরেকটা দিন এক্সট্রা থেকে যাবো, তারপর আমি বললাম একদম না, কালকে সকাল হতেই বেরিয়ে যাবো। ঠিক আছে, যাই হোক, আমরা একটু পরে ডিনার দিকে যাচ্ছি। যাই হোক, এক্সপিরিয়েন্সটা আজকের সত্যিই খুব খারাপ। তার কারণ 300 কিলোমিটার প্রায় রাইড করে আসার পরে ঠিক এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের পেতে হলো, যেখানে এত বাজে সার্ভিস, যেটা টোটালি এক্সপেক্টেড না। তো যে কারণে মুড শুট ভালো ছিল না, তাই তোমাকে ডিনারটাও দেখালাম না। তো যাই হোক, একটা রাতেরই ব্যাপার, কোনো মতো একটা রাত কাটিয়ে দেবো। কাল সকাল উঠে আমরা বেরিয়ে যাবো। তো আমি ভিডিওটাকে আর লম্বা করছি না, ভিডিওটাকে আমি এখানে এড করছি। তো ভিডিওটা তোমার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। তো দেখা যাচ্ছে তোমার সঙ্গে নেক্সট এপিসোডে। তো এখন গুড বাই, গুড নাইট।